হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র এমপ্লয়েবিলিটি স্কিল থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইউনিট 1-এ কমিউনিকেশন স্কিল, ইউনিট 2 সেলফ ম্যানেজমেন্ট স্কিল থেকে এমসিকিউ। আজকে আলোচনা করব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিলের সেশন থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তার আগে বলে রাখি যে এমপ্লয়েবিলিটি স্কিল থেকে 5 থেকে 6 নাম্বার আসবে সেমিস্টার 3-তে সমস্ত সেক্টরের, অর্থাৎ কনস্ট্রাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, পাওয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস, সমস্ত সেক্টরে 5 থেকে 6 নাম্বার কিন্তু এই এমপ্লয়েবিলিটি স্কিল থেকে আসবে। সুতরাং যাদের অটোমোবাইল সাবজেক্ট আছে তারা তো করবেই, সঙ্গে সঙ্গে আদার্স সাবজেক্ট যাদের আছে, অন্যান্য সাবজেক্ট, তারাও কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিল থেকে এমসিকিউগুলো দেখে নেবে। তার আগে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো শুরু করি। আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির 1 ও 2 নাম্বার সেশন। আমরা আজকে দেখব 3 নাম্বার সেশন, ওয়ার্কিং উইথ ডাটা অ্যান্ড ফরমেটিভ টেক্সট। 4 নাম্বার সেশন অ্যাডভান্স ফিচার ইন স্প্রেডশিট। আর 5 নাম্বার সেশন প্রেজেন্টেশন সফটওয়্যার। এখান থেকে আমরা আজকে প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো 3 নাম্বার সেশন, ডেটা নিয়ে কাজ ও টেক্সট ফরম্যাট করা, ওয়ার্কিং উইথ ডাটা অ্যান্ড ফরমেটিভ টেক্সট। এখান থেকে কী ধরনের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখব। 1 নম্বর প্রশ্ন দেখো, একটি সেলের সংখ্যার ডিফল্ট অ্যালাইনমেন্ট কি? তাহলে অপশানগুলো দেখো, লেফট অ্যালাইন্ড অর্থাৎ বাঁ দিকে, খ অপশান আছে ডান দিকে রাইট অ্যালাইন্ড, গ আছে মাঝখানে সেন্টার অ্যালাইন্ড, এলোমেলোভাবে অর্থাৎ র্যান্ডামলি অ্যালাইন্ড। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ, ডান দিক থেকে অ্যালাইন্ড, রাইট অ্যালাইন্ড। তাহলে খ হলো সঠিক উত্তর। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ডিফল্টভাবে একটি সেলের টেক্সট বাম দিকে অ্যালাইনমেন্ট করা থাকে, এটি সত্য না মিথ্যা? তাহলে এটা হবে সত্য। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে টেক্সট আন্ডারলাইন করা শর্টকাট কি কোনটি? এটা আগের বছর এসেছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো টেক্সট আন্ডারলাইন করা শর্টকাট কি? অপশানগুলো আছে দেখো, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, CTRL+U। 4 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে অ্যাডিশন বা যোগ করার জন্য কোন ফিচার্স ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, ফরম্যাট অপশান, চার্টস, গ্রাফস আর ফর্মুলা। তাহলে 4-এর সঠিক উত্তর হবে ফর্মুলা। এরপরে 5 নম্বরের প্রশ্ন, কোন চিহ্ন দিয়ে ফর্মুলা শুরু হয়? তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, সমান চিহ্ন দিয়ে আমরা তারপরে ফর্মুলা টাইপ করি। 6 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে কোনো সংখ্যার গড় বের করতে কোন ফাংশন ব্যবহার করা হয়? আমরা এটা মনে হয় আগের দিনেও করেছি, এভারেজ। সঠিক উত্তর হবে এভারেজ, অপশান গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 7 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? তাহলে এটা হবে 7-এর এ, ক, অর্থাৎ সামেশন, তারপরে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। এরপর 8 নম্বরের প্রশ্ন, কোন টেক্সটকে বোল্ড করার জন্য শর্টকাট কি কোনটি? কোনো টেক্সটকে বোল্ড করার জন্য শর্টকাট কি কোনটি? তাহলে সঠিক উত্তর হবে CTRL+B। 9 নম্বরের প্রশ্ন, কোনো টেক্সটকে ইতালি করা শর্টকাট কি? CTRL+I। এগুলো তোমাদের এক চান্সে মনে থেকে যাবে, একবার শুধু দেখে নেবে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে সর্বোচ্চ মান
খুঁজে বের করতে কোন ফাংশন ব্যবহার করা হয়? তাহলে এটাও আগের দিনে প্রশ্ন আলোচনা করা হয়েছে। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাক্স। মিনিমামটা আলোচনা করা হয়েছে, এটা হবে ফাংশন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে MIN, অর্থাৎ মিনিমাম ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। এরপরে 12 নম্বর হচ্ছে স্প্রেডশিটে একটি সেল কি দিয়ে চিহ্নিত করা হয়? শুধুমাত্র রো নাম্বার, কলাম নাম্বার, রো লেটার, রো নাম্বার, এই কলম লেটার ও রো নাম্বার, আর শুধু সিট নাম্বার, সিট নেম। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন গ, কলম লেটার। কলমটা হবে কি লেটার আর রোটা হবে নাম্বার। এটাই হচ্ছে সেল চিহ্নিত করা হয়, আগের দিনে এটা বলেছি। এরপরে 13 নম্বরে স্প্রেডশিটে কলম সাধারণত কী দিয়ে চিহ্নিত করা হয়? তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন বি, অক্ষর দিয়ে। এরপর 14 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে রো সাধারণত কী দিয়ে সূচিত করা হয়? এটা সংখ্যা দিয়ে, অর্থাৎ 1 2 3 4 5। এরপরে 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন আছে যে স্প্রেডশিটে টেক্সটকে মাঝখানে সেন্টার অ্যালাইন করার উদ্দেশ্য কি? টেক্সট মুছে ফেলা, না টেক্সটকে সেলের মাঝখানে স্থাপন করা, না টেক্সট বোল্ড করা, না টেক্সট আন্ডারলাইন করা? তাহলে সঠিক উত্তর হবে টেক্সটকে সেলের মাঝখানে স্থাপন করা, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তাহলে 3 নম্বর সেশন থেকে আমরা প্রশ্ন দেখলাম 15টা। এবার দেখব 4 নম্বর সেশন, অর্থাৎ অ্যাডভান্স ফিচার্স ইন স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেডশিটে উন্নত বৈশিষ্ট্য। প্রথম প্রশ্ন দেখো, ডেটা সাজানোর শর্ট জন্য কোন মেনু অপশন ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, টুলস, ডাটা, ফরম্যাট আর ভিউ। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ডেটা। এরপর 2 নাম্বার, মিস্টার গুপ্তর দোকানে 500টি পণ্যের তালিকা রয়েছে। একজন ক্রেতা একটি নির্দিষ্ট পণ্য চাইলে দ্রুত পণ্যটি খুঁজে পাওয়ার জন্য তিনি কি করবেন? তাহলে 2-এর সঠিক উত্তর হবে অপশন বি, ডেটা শর্ট করবেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন, মিস্টার বার্মা অফিসে অন্য সহকর্মীদের সঙ্গে কম্পিউটার ব্যবহার করেন। তিনি চান তার সংরক্ষিত আর্থিক তথ্য যেন অন্য কেউ দেখতে না পারে। তার কি করা উচিত? তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশন সি, ফিনান্সিয়াল ডেটা শিটে পাসওয়ার্ড প্রয়োগ করা। এরপর 4 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে নির্দিষ্ট তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন বি, ফিল্টার। ফিল্টার ব্যবহার করলে তাড়াতাড়ি দ্রুত খুঁজে পাবো স্প্রেডশিটে কোনো নির্দিষ্ট তথ্য। এরপরে 5 নম্বরের প্রশ্ন, শর্ট করার মাধ্যমে কি করা যায়? শর্ট করার মাধ্যমে কি করা যায়? এ হচ্ছে ডেটা ডিলিট করা, বি হচ্ছে ডেটা নির্দিষ্ট ক্রমে সাজানো, তারপরে আছে সি আছে শিট বন্ধ করা, আর ডি হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করা। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন বি, ডেটা নির্দিষ্ট ক্রমে সাজানো। এরপরে 6 নাম্বার হচ্ছে সংখ্যাকে ছোট থেকে বড় ক্রমে সাজানোকে কি বলা হয়? সংখ্যাকে ছোট থেকে বড় ক্রমে সাজানোকে কি বলা হয়? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন সি, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। ছোট থেকে বড়, 1 2 3 এইভাবে বাড়তে বাড়তে যাবে। এরপরে সংখ্যাকে বড় থেকে ছোট ক্রমে সাজানোকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। অপশন এ হবে সঠিক উত্তর। মানে প্রথমেই আগে ধরো 10, এরকম, তারপরে 9, তারপরে 8, এইভাবে ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ ছোটো থেকে বড় আমরা অঙ্ক করার সময় দেখেছি অধক্রম এবং ঊর্ধ্বক্রম, এগুলোকে বলা হয় অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। এরপরে 8 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে একাধিক শর্তের ভিত্তিতে ডেটা সাজানোকে কি বলা হয়? তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন বি, মাল্টিপল লেভেল সর্টিং। এরপরে 11 নম্বরের প্রশ্ন দেখো, ফিল্টার প্রয়োগ করলে কি ঘটে? ফিল্টার প্রয়োগ করলে কি ঘটে? সমস্ত ডেটা মুছে যায়, না নির্দিষ্ট শর্ত পূরণকারী ডেটা প্রদর্শিত হয়, না সি হচ্ছে
ওয়ার্কবুক বন্ধ হয়ে যায়, আর ডি হচ্ছে ফর্মুলা মুছে যায়। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন বি, নির্দিষ্ট শর্ত পূরণকারী ডেটা প্রদর্শিত হয়। এরপরে 10-এর হচ্ছে স্প্রেডশিটে ডেটাকে নিরাপদ রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? তাহলে 10-এর এ হচ্ছে শর্ট, ফিল্টার, পাসওয়ার্ড প্রোটেকশন আর জুম। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন সি, পাসওয়ার্ড প্রোটেকশন। এরপরে 11 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে ফর্মুলা ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কি? আমরা ফর্মুলা কেন ব্যবহার করি স্প্রেডশিটে? তাহলে ছবি আঁকার জন্য, না গাণিতিক হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা, না ফন্ট পরিবর্তন করা, না সিট হাইড করা? তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন বি, গাণিতিক হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা। এরপরে 12 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে একই ধরনের ডাটাকে নির্দিষ্ট শর্ত অনুযায়ী আলাদা করে দেখানোর জন্য কোন ফিচার ব্যবহার করা হয়? তাহলে 12 সঠিক উত্তর হবে এ, ফিল্টার। 13 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিট এ একটি ওয়ার্কশিটের নাম পরিবর্তন করতে কি করা হয়? সেল ডিলিট করতে হবে, না শিটের নাম রিনেম করতে হবে, না ফিল্টার করতে হবে, না শর্ট করতে হবে? তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন বি, শিট এর নাম রিনেম করতে হবে। এরপরে 14 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে একটি শিটকে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে কোন ফিচার্স ব্যবহার করা যায়? শর্ট, না ফিল্টার, না হাইড শিট, না মার্জ? তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন সি, হাইড শিট। এরপরে 15 নম্বরের প্রশ্নের উত্তর হবে, যে স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ ডেটা অন্যের পরিবর্তন থেকে রক্ষা করার জন্য কোন ফিচার সবচেয়ে উপযোগী? তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন এ, শিট প্রোটেকশন। তাহলে 4 নম্বর সেশন থেকে আমরা 15টা প্রশ্ন দেখলাম। এরপরে দেখব 5 নম্বর সেশন থেকে এমসিকিউ প্রশ্ন। 5 নম্বর সেশন আছে প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ উপস্থাপনা সফটওয়্যার। এখান থেকে দেখো এমসিকিউ প্রশ্ন কী ধরনের আছে। প্রথম প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন দেখো, যে গ্রীষ্মের ছুটির প্রকল্প হিসাবে আমাকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা হয় সে বিষয়ে একটি প্রজেক্ট করতে হবে। আপনি অনেক গবেষণা করেছেন, বায়োগ্যাস প্ল্যান্টের ছবি তুলেছেন এবং বায়োগ্যাস ব্যবহারকারী মানুষের ভিডিও করেছেন। এখন আপনাকে শ্রেণীকক্ষে একটি উপস্থাপনা করতে হবে। আপনি কি ব্যবহার করবেন? প্রশ্নটা খুব ভালো। দেখো অপশানগুলো, চার্ট পেপার তৈরি করবে, না ওয়ার্ক ডকুমেন্ট, না প্রেজেন্টেশন সফটওয়্যার, না স্প্রেডশিট? তাহলে 1-এর সঠিক উত্তর হবে প্রেজেন্টেশন সফটওয়্যার। 2 নম্বরের প্রশ্ন, যে আপনার কম্পিউটারে ইমপ্রেস চালানোর জন্য কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? গুগল, না মাইক্রোসফট অফিস, না লাইব্রেরি অফিস, না হচ্ছে অ্যাপেল আইওএস? তাহলে 2-এর সঠিক উত্তর হবে অপশন সি, লাইব্রেরি অফিস। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে লাইব্রেরি অফিস ইমপ্রেসের প্রথম স্লাইডে ডিফল্টভাবে কতটি টেক্সট বক্স থাকে? 1টি, 2টি, 3টি, না 4টি? তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশন বি, 2টি। এরপরে 4 হচ্ছে, লাইব্রেরি অফিস ইমপ্রেস কী ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, না স্প্রেডশিট সফটওয়্যার, না প্রেজেন্টেশন সফটওয়্যার, না ডাটাবেস সফটওয়্যার? তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রেজেন্টেশন সফটওয়্যার। 5 নম্বরের প্রশ্ন, একটি প্রেজেন্টেশনের প্রতিটি পৃষ্ঠাকে কি বলা হয়? শিট, না পেজ, না স্লাইড, না ডকুমেন্ট? তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন সি, স্লাইড। কেউ আবার পেজ করে দিও না, পৃষ্ঠা বলে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে লাইব্রেরি অফিস ইমপ্রেসের ফাইলে সাধারণত এক্সটেনশন কোনটি? লাইব্রেরি অফিস ইমপ্রেশনের ফাইলের সাধারণত এক্সটেনশন মানে আমরা তো জানি, যেমন তোমার যদি ওয়ার্ডের হয় তাহলে হয় ডক, তারপরে এক্সেলের হবে এক্সএল, এস, এরকম ধরনের। এই যে শেষে যে ডটের পর যে জিনিসটা থাকছে একটা ফাইল নামের শেষে, সেটাই হচ্ছে এক্সটেনশন। তাহলে কি ধরনের থাকে দেখো। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন সি, ওডিপি, ডট ওডিপি। লাইব্রেরি অফিস ইমপ্রেশনের এক্সটেনশন হচ্ছে ডট ওডিপি। দেখো এটা ডক্সটা হচ্ছে, কিন্তু এটা
ওয়ার্ডের, এটা হচ্ছে এক্সেলের, আর এটা হচ্ছে ছবির। মানে কোনো ইমেজ টিমেজ এইসব হলে পরে দেখবে যে শেষে .jpg থাকে, তাহলে এটা হচ্ছে ছবির হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ওয়ার্ডের এক্সটেনশন, এটা হচ্ছে এক্সেলের এক্সটেনশন, আর এই সি নাম্বারটা হচ্ছে এই লাইব্রেরি অফিস ইমপ্রেসের এক্সটেনশন। 7 নম্বরের প্রশ্ন, নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? নতুন করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই নিউ, সি। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রেজেন্টেশন সংরক্ষণ করার শর্টকাট কি কোনটি? সংরক্ষণ করব, তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে CTRL+S, মানে সেভ। সংরক্ষণ মানে কি? সেভ করব, তাহলে CTRL+S, সেভের এস, তাহলে CTRL+S হচ্ছে সংরক্ষণ করার শর্টকাট কি। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ইমপ্রেসের নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তাহলে 9-এর সঠিক উত্তর হবে, দেখো অপশন সি, CTRL+M। এরপরে 10 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশন শুরু থেকে প্রদর্শন করার শর্টকাট কি কোনটা? F2 না F4 না F5 না F7? তাহলে 10-এর সঠিক উত্তর হবে F5, সি হচ্ছে সঠিক উত্তর। এরপর 11 নম্বরের প্রশ্ন, একটি স্লাইডের ডিজাইন বা বিন্যাসকে কি বলা হয়? ফ্রন্ট না লেআউট না ফর্মুলা না টেবিল? তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন বি, লেআউট। একটি স্লাইডের ডিজাইন বা বিন্যাসকে বলা হয় লেআউট। এরপরে 12 নম্বরের প্রশ্ন, একটি স্লাইডে ছবি যুক্ত করতে কোন অপশন ব্যবহার করা হয়? স্লাইডে ছবি যুক্ত করতে গেলে অপশনগুলো দেখো, ইনসার্ট, তারপরে ইমেজ না ফাইল, তারপরে সেভ না ফরম্যাট, তারপরে টেক্সট, তারপর টুল, তারপর অপশন। তাহলে কিভাবে করব? তাহলে 12-র সঠিক উত্তর হবে অপশন এ, ইনসার্টে গিয়ে আমরা ইমেজে ক্লিক করব, তাহলেই ছবি কিন্তু আমাদের ওখানে যুক্ত হয়ে যাবে স্লাইডে। এরপরে 13 নম্বরের প্রশ্ন, এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ভিজুয়াল প্রভাব দেখা যায় তাকে কি বলা হয়? অ্যানিমেশন না ট্রানজিশন না ফরম্যাটিং না অ্যালাইনমেন্ট? তাহলে 13-র সঠিক উত্তর হবে অপশন বি, ট্রানজিশন। 14 নম্বরের প্রশ্ন, স্লাইডের কোনো টেক্সট বা অবজেক্টে বিশেষ গতিশীল প্রভাব দেওয়াকে কি বলা হয়? ট্রানজিশন না অ্যানিমেশন না লেআউট না টেমপ্লেট? তাহলে 14-র সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানিমেশন। টেক্সট বা অবজেক্টে বিশেষ গতিশীল প্রভাব দেওয়াকে বলা হয় অ্যানিমেশন। এরপরে 15 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশনের একটি স্লাইডের কপি তৈরি করার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? তাহলে 15-র সঠিক উত্তর হবে অপশন সি, ডুপ্লিকেট স্লাইড। তাহলে আমরা আজকে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার সেশন থেকে 15টা করে প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।